প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 56। 5 বছর পর বড়সড় অডিটোরিয়াম জুড়ে পাখির ঝাঁকের মতো মানুষ বসে। পরনের কাপড় বিভিন্ন ধরনের তাদের, সবাই এলিট পর্যায়ের লোক। আকাশটা আজ পরিষ্কার। নীল আকাশের বুকে সাদা মেঘ হাতছানি দিচ্ছে কখনো সখনো। যদিও নীল আকাশের বুকে সূর্যটা খারাপভাবে আলো ছড়াচ্ছে, তবুও সিলেটের আবহাওয়ার ওপর ভরসা করা মুশকিল। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও মেঘ ঝরে পড়ে বৃষ্টি হয়ে ধরনের বুকে। প্রকৃতির মনোরম দৃশ্যটির বুক চিরে সামনের বিশাল স্টেজের উপর থেকে আকস্মিক গলা চিরে বেরিয়ে আসলো একটা হোস্টের আনন্দদায়ক চিৎকার। হ্যালো, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, কর্পোরেট লিডার্স, উদ্যোক্তা এবং প্রিয় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার সালাম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। আমি আরমান শিকদার, আজকের এই সম্মানজনক আয়োজনের উপস্থাপক। কেমন আছেন আপনারা? আশা করি আমার মতোই ভালো আছেন। ভালো না থাকলেও কোনো বিষয় না। আজকের দিনটা এমন একটি দিন, মন খারাপে দূর করে মুখ ফুটিয়ে দিবে একটুখানি হাসির ছোঁয়া। তো আপনারা কি উত্তেজিত এবছরের বিজনেস বেস্ট টাইকুন অ্যাওয়ার্ড কে জিতে নিয়েছেন তা দেখার জন্য? আমি তো ভীষণ উত্তেজিত। ধারণা করুন তো কে কে এই সর্বের সেরা অ্যাওয়ার্ডটা পেতে চলেছেন। আচ্ছা বাদ দিন, এত টেনশন নিতে হবে না, কারণ আপনাদের মধ্যে আরমান শিকদার উপস্থিত আছেন এবং তিনিই জানিয়ে দিবেন এবারের অ্যাওয়ার্ডটা কে হাতছানি দিয়ে নিয়ে যেতে চলেছে। তার আগে একটু মস্তি মজা হয়ে যাক। যদি কোনো প্রকার এনজয়মেন্ট না থাকে তাহলে সেটা কোনো উৎসবই মনে হয় না। আরমান একটু থামলো, বলল, তবে তার আগে আমরা ধন্যবাদ জানাবো যারা তাদের আইডিয়া, পরিশ্রম এবং সাহস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আয়োজনটি সম্ভব হয়েছে বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের উদ্যোগে এবং সহযোগিতা রয়েছেন মিডিয়া পার্টনার। তাদের প্রতি আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আরমান একবার সবার দিকে তাকিয়ে হাসল। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ এম.এস. ওয়াহিদ সাহেবকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। এম.এস. ওয়াহিদ বক্তব্য দিলেন মঞ্চে দাঁড়িয়ে। এত বছর তিনি কিভাবে এই ব্যবসার পেছনে খেটেছেন, কত কষ্ট পার করে এই পর্যায়ে এসেছেন তা বলতে লাগলেন। ওনার বক্তব্য শেষ হতে আবারও করতালিতে মুখর হলো পুরো দর্শক সারি। অপেক্ষা আর না করিয়ে এবার আমরা প্রবেশ করছি আজকের সবচেয়ে প্রতীক্ষিত পর্বে, অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন সেগমেন্ট। করতালি বেজে উঠল আবারও। পেছনের স্ক্রিনে ভেসে উঠল চারজনের মুখ। সেখানে দুটো মুখ নতুন, আর দুটো মুখ গত 5 বছরে প্রতিবার দেখা গিয়েছিল, এবং তাদের মধ্যে একজনই পেয়েছেন অ্যাওয়ার্ডটা। এবারের অ্যাওয়ার্ডটা কে নিয়ে যান তা বলা মুশকিল বটেই। দর্শক সারিতে বসা কিছু মানুষ জানার জন্য উৎসুক কে নিয়ে যাচ্ছেন এবারের অ্যাওয়ার্ডটা, কিন্তু কিছু মানুষের মুখে বিরক্তির ছাপ। হয়তো তারা জানে কে নিতে চলেছেন এই অ্যাওয়ার্ডটা। আরমান বলতে শুরু করলো, মনোনয়ন পেয়েছেন সৈয়দা নুসরাত নাসির, সারাত মালহোত্রা, আসাদ আহমেদ খান, আইদান চৌধুরী এবং নাটকীয় ভঙ্গিতে থেমে গেল সে। সময় নিল কিছুক্ষণের জন্য। অতঃপর অডিটোরিয়ামের পুরো নীরবতা ভেঙে ভেসে এলো আরমানের পরিষ্কার স্বর, দিস ইয়ার্স বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড গোস টু সৈয়দা নুসরাত নাসির। আরমানের কথা শেষ হতেই দুহাতে তালি বেজে উঠল দর্শক সারিতে। উল্লাসে ফেটে পড়লেন কিছু সংখ্যক মানুষ, কিন্তু যার নাম ধরে ডাকা হলো তাকে মঞ্চের আশেপাশে কোথাও দেখা গেল না। আরমান দীর্ঘশ্বাস ফেলল, বলল, গত 5 বছরে উনাকে একবারও এই অনুষ্ঠানে দেখা যায়নি। এবারও দুঃখের সাথে বলতে হচ্ছে সৈয়দ চয়েজের সিইও সৈয়দা নুসরাত নাসির অনুপস্থিত। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দেশের সেরা ব্যবসায়ী এবং ইনোভেটর। এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। রিমোট চেপে টিভি বন্ধ করে দিল একটা হাত। ঠোঁট কামড়ে বন্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অনেক সময়। আমি নুসরাত নাসির, যে এলিট পর্যায়ের এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি কখনো দেখিনি পৃথিবীর নিষ্ঠুরতা, খাবারের অভাব, কষ্ট কি তা। শুধু দেখেছি খুশি, উচ্ছ্বাস আর ভালোবাসা। কলি থেকে ফুল ফোটার পর যেমন ফুল ঝরে পড়ে যায়, আমিও তেমন ঝরে পড়েছি একসময়। দাদার কথা রাখতে গিয়ে আমার জীবন শেষ হয়ে অতল সমুদ্রের গভীরে ডুবে গিয়েছে। আমি বুঝিনি আমার জীবনটা কিভাবে শেষ হচ্ছে, আমি ধ্বংস হচ্ছি কিভাবে। শুধু ভেবেছি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের সামনে একজন ডিভোর্সি নারী কখনো মাথা উঁচিয়ে দাঁড়াতে পারেনি, আমি দাঁড়িয়েছি। কিন্তু নিয়তি, এই নিয়তির নিষ্ঠুরতার সাথে আমি টিকে থাকতে পারিনি, লড়াই করে যেতে পারিনি। আমি পিছিয়ে গেছি আমার বাসনা থেকে। আমি নুসরাত নাসির, যে কখনো বাবার ব্যবসায় হাত দিতে চাইনি, সারা জীবন হাসি মজা করে কাটিয়ে দিতে চেয়েছি, সে আজ
একজন সিইও হিসেবে পুরো একটা ব্যবসা সামলাচ্ছে। পৃথিবীর নিষ্ঠুরতা আমাকে দাবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। আবার উঠে দাঁড়িয়েছি। নিজেকে ঝরা হয়ে ফুল হতে দেইনি। মানুষ যাকে পেয়ে পিছিয়ে চলে যায়। আমি হয়ে উঠেছি সৈয়দ নাসির সাহেবের দ্বিতীয় কন্যা, সৈয়দা নুসরাত নাসির। আমি কখনো হারতে শিখিনি। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, নুসরাতরা কখনো হারে না। জীবনের নিষ্ঠুরতা পায়ে মারিয়ে এগিয়ে গিয়েছি নতুন ভবিষ্যতের দিকে। জীবনকে স্মরণীয় করতে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে। আমি এই ব্যবসার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছি। অতীত এখন শুকনো গোলাপের মতো নিষ্প্রাণ। শৈশব কৈশোর ভুলে গিয়ে যুবতী হয়েছি আমি, যেখানে কোনো অনুভূতির আর বেঁচে নেই। ১৯ বছর বয়সে আমি নিজের নামের পাশে তালাকপ্রাপ্ত বা ডিভোর্সি নারীর ট্যাগ লাগিয়েছি। আমি নুসরাত নাসির জীবনের সকল ঝড়ঝাপটা সামলে এখনো বটবৃক্ষের ন্যায় এক জায়গায় টিকে আছি। জীবনের নিষ্ঠুরতায় অনেক কষ্ট পেয়েছি, তবুও নিজের ভেতর তা লুকিয়ে রেখেছি। কখনো মুখ ফুটে কাউকে কিচ্ছু বলিনি। অনেক সময় সেই মনে পাওয়া কষ্টগুলো বাক্সবন্দি করে সমুদ্রের গভীরে ঝুলে ফেলেছি। কোনো বিষ্ঠার নাই। যারা কষ্ট দিয়েছে তাদের উত্তর দিয়েছি। কখনো নিজের চেহারায় সেই কষ্টের ছাপ উঠতে দেইনি। মানুষ তুফানকে ভয় পায় কারণ তাদের ইচ্ছাশক্তি দৃঢ় নয়। আমি তুফানকে ভয় পাই না, কারণ আমি নিজেই একজন তুফান। যেদিকে যাই সব লণ্ডভণ্ড করে দেই। মেয়েরা ফুল পছন্দ করে, কিন্তু আমি করি না। আমি জানি ফুল পছন্দ করে নিরীহ নির্বোধ মেয়েরা। ফুলকে মানুষ পায়ে মারিয়ে পিষে চলে যায়, কিন্তু কাঁটা মানুষের হাতে ফুটে যায়, মানুষের কষ্টের কারণ হয়। তাই কাঁটাই আমার পছন্দের। আমি নুসরাত নাসির, যে হুঁশ জ্ঞান হওয়ার পর কখনো নিজেকে কাঁদতে দেইনি। যারা কাঁদে তারা মানুষের চোখে সহানুভূতির পাত্রী। আমি কারোর চোখে সহানুভূতির পাত্রী হতে চাই না। কেউ আমার কান্না দেখুক, আমি তা পছন্দ করি না। আমি জীবনে একবার কান্না করেছিলাম জ্ঞান হওয়ার পর। নিজের করা বোকামের জন্য আমি আজও আত্মগ্লানিতে ভুগি। কেন আমি সেদিন কান্না করতে গিয়েছিলাম? এমন কাজ করা আমার মতো একজনের জন্য শোভা পায় না। যাই হোক, অতীত এখন আমার কাছে শুধুই অতীত। অতীত ভেবে কখনো কান্না করা বা দুঃখ প্রকাশ করা আমার সাথে যায় না। এটা শুধু বোকারা করে। আমি নুসরাত নাসির। আমাকে কখনো দুঃখ কষ্ট সহানুভূতি ছুতে পারে না, পারবেও না। আমি এমনই একজন পাথর, যেখানে মাথা ঠুকে মরে গেলেও কোনো উত্তর ভেসে আসবে না, কোনো সহানুভূতির একটা শব্দ বের হবে না। চুপচাপ হেঁটে এসে নুসরাত দাঁড়ালো জানালার সামনে। চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। বাড়ির পেছনে বনের দিকে তাকিয়ে রইল নির্জীব নিস্তব্ধ। কারণ নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। চোখ বন্ধ করতেই জীবনের দুর্ধর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে পড়ল তার। ঠোঁট বাঁকালো তাচ্ছিল্য নিয়ে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকেই নিজেকে বলল, ভুলে যাও নুসরাত, ভুলে যাও। অতীত মনে করে কাঁদে বোকারা। তুমি বোকা নাও, যা ফেলে এসেছো তার দিকে ফিরে তাকানো তোমার সাথে যায় না। আকাশে সূর্যটা খাড়াভাবে রোদ ছড়াচ্ছে। মেঘগুলো হাতছানি দিচ্ছে চারিপাশে। নীল আকাশের গায়ে সাদা ছোপ ছোপ মেঘের প্রলেপ দেওয়া। বাতাসের সাথে ঝাপটা দিয়ে কলকলিয়ে গান গাচ্ছে পাখি। তাদের সুরের সাথে মিলিয়ে ভেতরের ঘর থেকে ভেসে আসছে ইরহামের গানের সুর। গিটারের ঝনঝন শব্দ সাথে চিৎকার দিচ্ছে। আজকাল নিয়ম করে প্রতিদিন গান গায় ইরহাম। সে রকস্টার হবে। সোহেব সাহেব পাশের বাড়ি থেকে ইরহামের এমন পাগলপানা দেখতে দেখতে একদিন বিরক্ত হয়ে এ বাড়িতে আসলেন। এসে ছেলেকে দেখে তিনি হার্ট অ্যাটাক করে ফেললেন ছোটখাটো নিজ মনেই। কাঁধ সমান চুল, লম্বা লম্বা গোফদারি, তার ভেতর থেকে উকি উকি দিচ্ছে দুটো পুরো ঠোঁট। অবাক চোখে তাকিয়ে থাকলেন তিনি। কোনো ভণ্ড পীর মনে হচ্ছে তাকে দেখে। জিজ্ঞেস করলেন যখন, এই অবস্থা কেন তোমার? কি করেছো তুমি? নিজের পীর হচ্ছ নাকি? উত্তর ছিল তার এমন, পীর হতে যাব কেন, আমি রকস্টার হবে। রাগে ফেটে পড়লেন উত্তর শুনে ভদ্রলোক। রকস্টার এমন থাকে? থাকে না কে বলেছে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন শুনে ভদ্রলোক গ্যাত করে উঠলেন। কিছুক্ষণ ছেলের আগাগোড়া জহুরে চোখে দেখে নিয়ে শুধালেন, অফিসে জয়েন করছো কবে? ইরহাম তার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, জয়েন করব। হাসতে চাইলেন ভদ্রলোক, কিন্তু তার মনক্ষুণ্ণ করে দিয়ে জিজ্ঞেস করল ইরহাম, কোন পদে? ভালো পদেই দেওয়া হবে। ইরহাম নির্লিপ্ত ভঙ্গিতে হাতের গিটারে আবারও টুংটাং শব্দ করে। তার উপর নিচে বিট হয়ে মনোরমা এক সুর বাজে, তারপর বন্ধ হয়। সে জানতে চায় বাবার কাছে, কোন পদে বললে ভালো হয়? জেনারেল ম্যানেজার পদে। গালে হাত ঠেকায় সে, ভাবনাতীত কণ্ঠে শুধায়, নুসরাতের নিচের পদে?
মাথা দোলালেন ভদ্রলোক। ইরহাম সোজা কোনো মারপ্যাচ ছাড়া কণ্ঠে বলে ওঠে, নুসরাতের নিচের পদে আমি কাজ করব না। ছেলেকে পরপর প্রশ্ন করেন ভদ্রলোক, কেন? তার উত্তরটা ছিল এমন, যেহেতু আমি নুসরাতের তুলনায় গুনে গুনে 17 দিনের বড়, তাই আমাকে বড় পদে দিতে হবে। শোয়েব সাহেব দাঁতে দাঁত চাপলেন, কটমট করে উঠে বললেন, হারামজাদা। আঙ্গুল তুলে দুদিকে নাড়ালো ইরহাম, বলল, আব্বু, হারামজাদা বলবেন না। প্রেস্টিজে লেগে গেলে আর কোম্পানির ছায়াও মারাবো না। ভদ্রলোক নমনীয়তা আনলেন নাটকীয় ভঙ্গিতে। মহারাজ, আপনি কোন পদে বসতে চান দয়া করে বললে আমরা উপকৃত হতাম। ইরহাম মাথার নিচে হাত দিয়ে বসল। ভাবভঙ্গিমা এমন, সিংহাসনে বসেছে সে, আর তার সাধারণ এক মন্ত্রী সোহেব সাহেব। বাবার দিকে চোখ দিল না। বুঝল ভদ্রলোক লাল দুটো চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছেন। গলা খাঁকড়ে দিল, গাম্ভীর্যের সহিত হাত নাড়িয়ে বলল, বোর্ড অফ ডিরেক্টর পদে দিলে তবেই আমি যাব। কথা শেষ হলো না, ধরাম করে পশ্চাৎ দেশে লাথি বসালেন ভদ্রলোক। রূঢ় কণ্ঠে বললেন, বালের বজানো তুমি যে ডিরেক্টর পদে বসবে। ইরহাম বিগলিত হাসল। লাথিকে তার হাসি বেড়েছে যেন আরেকটু। বলল, এই জন্যই তো বসছি না। নাজমিন বেগম ঠান্ডা বাড়িতে ইরহামের প্রতিদিনকার এই তাণ্ডবে বিরক্ত। দেখতে একে সন্ত্রাসের মতো দেখায়, তার উপরই অবস্থা। আবারও গিটারে টুংটাং বাজাতেই নুসরতের গলা শোনা গেল, ইরহাম, স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। দোতলার ড্রয়িং রুম থেকে ইরহামের গলার স্বর ভেসে এলো, যদি না করি আই উইল কিল ইউ। ইরহাম নিজের জায়গায় অটল থেকে বলল, আই ডিয়ার ইউ। দেখি আমাকে মারতো। ইরহামের কথা শেষ হলো না, ধূপধাপ রুম থেকে বের হওয়ার শব্দ পাওয়া গেল কারো। সেলিনের কার্ডিগান জড়ানো তার গায়ে, হাঁটুর কাছে সামান্য ফাটা ওভার সাইজড জিন্স। চোখ উপরের দিকে তোলার আগেই ইরহাম বিড়বিড় করল, খিরে নুসরাত। কথা শেষ হওয়ার আগে 182 ওয়াটের একটা থাপ্পড় পড়ল তার গালে। চিৎকার করার সময়টুকু পেল না। চোখ বন্ধ করতেই কানের কাছে ভো ভো করে উঠল। এরপর আর কিছু বোঝার সক্ষমতা রইল না। সবকিছু অন্ধকার হয়ে আসলো তার চোখের সামনে। যখন জ্ঞান ফিরল তখন চোখ খুলে সৌরভীর ড্যাবডুব চাহনি লক্ষ্য করলো নিজের দিকে সে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে মেয়েটা। ইরহাম উঠে বসতে নিল। কোথায় একটা টান পড়তেই কান ঝাঁজিয়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে আসলো আতর্কিত শব্দ। সৌরভী পাশ ঘেঁষে বসে দাড়ি কফে আবৃত মুখটায় হাত বোলালো। মাথা এলিয়ে দিল আলসি ভঙ্গিতে ইরহাম সৌরভীর হাতে। কবে বন্ধ করবে এই নাটক? ইরহাম নির্লিপ্ত স্বরে বলল, কিসের নাটক? মুখের গোঁফ দাড়ি বেড়েছে তোমার ইরহাম, কবে কাটবে? কাটবো। এই যে প্রতিদিন গিটার নিয়ে বাজখাই গলায় গান গাও, লাভ কি? লাভ আছে, কয়েকদিনের ভেতর আমি রকস্টার হয়ে যাব। এমন করছো কেন তুমি ইরহাম? ইরহাম সৌরভীর গালে ঠোঁট ছোয়ালো, কোমর চেপে ধরলো শক্ত করে। শিরদাঁড়া পেয়ে বয়ে গেল শিরশিরে বাতাস। নড়ে চড়ে হাত সরাতে চাইল। ইরহাম চোখ পাকালো, নড়বে না, চুপচাপ বসে থাকো। সৌরভী চুপটি করে বসে রইল। ইরহাম নিজের গালে হাত বুলিয়ে আর্তনাদ করল, আহ কি ব্যথা। সৌরভী নিরুদ্বেগ কণ্ঠে জিজ্ঞেস করল, থাপ্পড় খেয়েছেন? মাথা দোলালো নির্লজ্জের মতো সে। হাসলো একটু। অতঃপর গোফদারির আড়ালে থাকা অধর ছোয়ালো আবারও মেলে গালে। দাড়ির খোঁচা লাগতেই সৌরভী কোকি উঠল। গালে হাত বুলিয়ে বলল, ব্যথা পাচ্ছি ইরহাম। ইরহাম ছেড়ে দিল তাকে। হাতের গিটারটা বগল দাবা করে নুসরাতের লক করা দরজার সামনে দাঁড়ালো। ব্যঙ্গ করে বাজখাই গলা ছেড়ে গাইল, কচু বনে হেঁকে গেল কালো কুকুরে। ছাঁচানো স্বরে ভেসে এলো ভেতর থেকে, শাট আপ ইরহাম। মানা শুনল না। আবারও একে সুরে টেনে টেনে গাইল সে। ওপাশে রেগে ফেটে পড়া নুসরাতের মুখ ভেবে ভীষণ খুশি হলো। গলগল হাসি ঠোঁটে ঝুলিয়ে গিটার বাজালো ঝনঝন করে। আবারও গাওয়ার জন্য মুখ খুলতেই ধরাম করে দরজা খুলে গেল। হাতে শিকারের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত। বন্দুক তার দিকে তাক করে রাখা, ট্রিগার চেপে ধরে রেখেছে। অন্তরাত্মা কেঁপে উঠল সেকেন্ডের ভেতর বেচারার। চোখ মুখ লাল করে কুনল, 1, 2, 3। তারপরে এক দৌড়ে হাওয়ার সাথে মিলিয়ে গেল বাড়ির অভ্যন্তরে। সৈয়দ বাড়িতে হুলস্থুল কাণ্ড করছে। চারিদিকে রমরমে ভাব। সৌরভী আর রান্না করে পাঠিয়েছে। আহান এতদিন হোস্টেলে ছিল, বাড়ি ফিরেছে বলে। বাড়ির মা চাচিরা তার ফিরে আসার খুশিতে উচ্ছ্বাস এতক্ষণ করলেও আহানকে দেখে তাদের মুখের অবস্থা রক্তশূন্য হয়েছে। আহানের নিজের ভেতরে নেই কোনো উচ্ছ্বাস। কোনো এক কারণে মুখটা ভয়ানক রকম গম্ভীর হয়ে আছে। 5 বছর আগে থেকে তার এই ভাবগতি। আজ একটু বেশি চেহারার আদল গম্ভীর। খাড়া নাকটার উপর আঘাতের চিহ্ন, সেখান থেকে রক্ত বের হচ্ছে। ফিনফিনের শরীরের সাদা শার্টটা জায়গায় জায়গায় ফাটা। হাতের এক পাশ ছিঁড়ে গিয়ে ঝুলছে কোনো রকমে। সাধারণ সেন্ডোগেঞ্জে পেঁচিয়ে থাকায় হাতের বাহু থেকে রক্ত বের হচ্ছে, তা স্পষ্ট লক্ষ্যমান। চুলের ভেতর জ্বালা করছে, হয়তো মাথাও ফেটে গেছে সংঘর্ষে। ক্যাম্পাসে আবারও ঝগড়া হয়েছে। 2 বছর ক্যাম্পাস থেকে যতবার বাড়ি ফিরেছে সে,
ততবারই নাক মুখ মাথা সব ফাটানো ছিল তার। বয়স বাড়ার সাথে সাথে আগের ছেলে মানুষই কমে গেলেও ঝগড়ার একটা ব্যায়ামও এসে গেছে। যেচে পড়ে মানুষের ঝগড়ার ভেতর ঢুকে যায় সে। যখন জিজ্ঞেস করা হয়, এখানে তোমার ঠ্যাং ঢোকানোর কি অধিক প্রয়োজন ছিল, সন্ত্রাসের মতো তাকাবে সবার দিকে, বলবে কাঠখোট্টা গলায়, দরকার ছিল বলেই ঠ্যাং ঢুকিয়েছি। কি দরকার ছিল তা বলে না, মেয়ে জড়িত সকল ধরনের ঝগড়ায় পাওয়া যায় থাকে। এর জন্য মার পরে এই বয়সে এসেও শহীদ কোনো কালের বাচ্চাদের মারধর করেন না, কিন্তু সোহেবের হাতে সে মার খাচ্ছে। আজ যদি এসে শোনেন আবারও ক্যাম্পাসে মেয়ে একটার পক্ষ ধরে হাতাপাই করে এসেছে, তাহলে নির্ঘাত মার পড়বে। কিন্তু এ বিষয়ে ভাবশূন্য সে। মরল কি বাঁচলো তার কিচ্ছু যায় আসে না। ঝর্ণা বেগম চড়থাপ্পড় মেরেছিলেন অনেকবার, এমনকি নাজমিন বেগমও। তবুও সে অটল তার জায়গায়। অনর ওই পদক্ষেপ থেকেই কেউ নড়াতে পারছে না। সেদিন মারের সময় সোহেব সাহেব খ্যাপাটে গলায় জিজ্ঞেস করলেন, মেয়েদের পক্ষ নিয়ে কেন তোমার এত ঝগড়া? ওরা তোমার কি লাগে? দরজা বন্ধ ছিল। ওপাশে আহার নিশ্চুপ দাঁড়িয়ে চাচার সামনে। কেমন করে তাকিয়ে থাকতে থাকতেই উত্তর দিয়েছিল, বোন লাগে, বোন। সোহেব চেতলেন যেন। প্যান্টের বেল্টের বাড়ি পড়ল আবারও আহানের পিঠে। বাইরে দাঁড়ানো রোহিণী চোখ কুচকালেন। হৃদয় কাঁপল ছেলের কষ্টে। তোমার বোন বাড়িতে আছে, বাইরে বোন পাতাচ্ছ কেন? এত দরদ উতলাচ্ছে কেন? বোন নেই তোমার বাড়িতে, বাইরের ঝগড়ায় যেচে পড়ে ঠ্যাং ঢোকাচ্ছ কেন? আহানের নিরুদ্বেগ কণ্ঠস্বর। ভ্রু উপরে তুলে তির্যক হাসল। ভেসে এলো তার উত্তর, ইউ নো দ্যাট না চাচ্চু, বোনগুলো বোন নেই, ওগুলো কলের পুতুল হয়ে গেছে। তার জন্য দায়ী কারা জানেন? শহীদ সাহেব থমকালেন, দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, কারা দায়ী? আহানের তাচ্ছিল্যের স্বর ভাসল পুরো রুমে। আপনারা। আমার কৈশোর নষ্ট করে দেওয়ার জন্য কারা দায়ী জানেন? আপনারা দায়ী। আমার বোনদের জীবন নষ্ট করার জন্য কারা দায়ী জানেন? আপনারা। সব দোষ আপনাদের। এরপর আর আহান দাঁড়ালো না, বেরিয়ে গেল দরজা খুলে রুম থেকে। মায়ের ছলছল চোখের দিকেও ফিরে তাকালো না। সোহেব সাহেব দাঁড়িয়ে রইলেন হাতে বেল্ট নিয়ে। টু শব্দটি করলেন না। আহানের বাক্যের বিরুদ্ধে কিছুই বললেন না। সেদিনের পর আর বাড়ি ফিরে আসেনি সে। 2 মাসে এ বাড়িতে পা পড়েছে। গোলুমোলু শরীরটা আগের মতো নেই আর। শক্তপোক্ত হয়ে গেছে। সোফায় পা ছড়িয়ে বসে শূন্য নেত্রে দেয়ালের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। কে মনে করে উঠে দাঁড়ালো। খাবার না খেয়ে বেরিয়ে এলো বাইরে। পেছন থেকে ডাক ভেসে এলো, তবুও সে শুনল না। মাটির দিকে চোখ স্থির করে হেঁটে চলে গেল সামনে। ভাবলেশহীন তার দৃষ্টি। আকস্মিক ঝড়ের গতিতে পাশ কাটিয়ে তার থেকে একটু খাটো একটা মেয়ে দৌড়ে চলে গেল। আহান ঘাড় ঘুরিয়ে তাকালো, ডাকলো না। মেয়েটাও তাকালো না। কেমন অপরিচিত মতো তার ব্যবহার। চেনা পরিচিত মুখটার একাংশ দেখতে পেল শুধু পেছন থেকে ঝাপসা। শীত পড়েছে এবার পুরো দমেই। বছর ঘোরার আগে যেহেতু শীত এসেছে, সেহেতু মোটামুটি বেশ পড়বে শীত ধারণা করা যায়। গাছ হতে পাতা নিচে পড়ে পড়ে খালি হয়ে গেছে গাছ। বসন্ত আসবে যখন, তখন গাছে পাতার সমারোহ দেখা যাবে। বাতাসে শীতের মিষ্টি একটা গন্ধ, চারিদিকে হাওয়ার উত্তাল সুর। এই বছর শীতে প্রকৃতি অবাক করে দিয়ে আকস্মিক ঝেপে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে ভিজল ইরহাম আর সৌরভী। শীতে কাঁপতে কাঁপতে ইরহামের বুকে আশ্রয় নিতেই তাকে ঠেলে সরিয়ে দিল ছেলেটা। ইরহামকে এখন আর ছেলে বলা চলে না। আগের তুলনায় স্বাস্থ্যবান হয়েছে। শুভ্র মুখটা, পুরুষালী অহং আছে। পেটানো খাঁজকাটা পুরুষালী শরীর। উচ্চতায় ছাড়িয়ে গিয়েছে বাড়ির সবাইকে। 6 ফুট 1 ইঞ্চিতে গিয়ে ঠেকেছে সে। 5 বছর আগে যে নুসরাত তার কপালে এসে পড়তো, সেই নুসরাত এখন তার বাহুতে এসে পড়ে। এটাই তার কাছে বিগ অ্যাচিভমেন্ট। আগের মতো সব থাকলে হয়তো খেপানো যেত খেপাটাকে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। কেমন নিস্পৃহ এই বাড়িটাতে তার অস্তিত্ব। আকাশে ভেজা তুলোর ন্যায় মেঘ খেলা করছে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা বেজে 25 মিনিট। সৈয়দ চয়েসের শোরুমে এসে ধীরে ধীরে প্রবেশ করছে স্টাফেরা। ট্রান্সপারেন্ট গ্লাস দ্বারা আবৃত শোরুমে যে যার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজে লেগে পড়েছে। স্টাফদের বুকের ধরফরানিও বাড়ছে। চোখ দুটো ভয়ার্ত সবার। গত 2 মাসে 8 জন স্টাফকে ছাঁটাই করেছেন এখানকার সিও। প্রতিদিন একজন না একজনকে ছাঁটাই করেন তিনি। কখন না জানি রূপার নামে এসে যায় সেই লিস্টে। তা ভেবেই হৃৎপিণ্ডটা লাফায়। ম্যামের সামনে কথা বলতেই তো তার জান বেরিয়ে যায়। একজন মানুষের চোখগুলো এত উদাস হয় কি করে? মানুষদের দিকে ঠান্ডা নজরে কিভাবে সে তাকায়? ভুলবশত রূপা ভাবনার অতলে ডুবে গিয়ে সেভাবে তাকানোর চেষ্টা করতেই মুখের সামনে ভেসে উঠল সেই উদাস চোখের নিষ্প্রাণ মুখটা আবারও। তার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক। ভরকে গিয়ে সোজা হওয়ার আগেই উঁচু লম্বা মহিলাটার গম্ভীর নাক উঁচু স্বরটা কানের কাছে এসে বাড়ি খেল। ইউ আর ফায়ার্ড। রেজিগনেশন লেটার দিয়ে দাও এই মেয়েকে। আগামীকাল থেকে আর যাতে না দেখি তোমাকে। কথা শেষ হওয়ার পূর্বেই রেজিগনেশন লেটার হাতে ধরিয়ে দেওয়া হলো। অতঃপর তার সকল পাওনা মিটিয়ে দিয়ে বের করে দেওয়া হলো শোরুমের বাইরে। নুসরাত পায়ের আওয়াজ তুলে হেঁটে গেল সিঁড়ির দিকে। সৈয়দ চর্চের 4র্থ তলা করা হয়েছে, সেখানে সে বসে। উপরে বসে নিচে সবকিছুর উপর নজর রাখে সে। নিজের শীতল রুমটায় প্রবেশ করে ঘুরে তাকালো রুবার দিকে। সে জিজ্ঞেস করলো, সিসি ক্যামেরা ঠিক করে দিয়ে গেছে?
রুবা কথা বলল না ভয়ে, শুধুমাত্র মাথা দোলালো দুপাশে। নুসরাত আঙ্গুল তুলে চুটকি বাজিয়ে দেখালো রুমের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। চুপচাপ কোনো প্রশ্ন ছাড়া ট্রান্সপারেন্ট রুমটার বাইরে বেরিয়ে গেল রুবা। দাঁড়ালো সোজা টানটান হয়ে। রুমটা সাউন্ড প্রুফ এখনো না হওয়ায় ভেতরের কথা বাইরে আসছে। আর চোখে তাকিয়ে দেখলো কল দিচ্ছেন কাউকে ল্যান্ডলাইন থেকে। স্বরটা গম্ভীর, অত্যাধিক মাত্রার। হাই হ্যালো বলল না, সোজা বললেন, সিসি ক্যামেরা ঠিক করে দেওয়ার কথা ছিল এসে গতকাল। 24 আওয়ার পার হয়ে গেল, এখনো ঠিক করা হলো না কেন? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। অপর পাশের লোকের মুখ শুকিয়ে গিয়েছে হয়তো ম্যামের কথা শুনে। আমতামতো করে কিছু বলতে নিবে, তার মুখের উপর ফোন কেটে দেওয়া হলো। শব্দ করে হাতের মোবাইলটা রেখে দেওয়া হলো টেবিলের উপর। অতঃপর দু হাতে মাথা চেপে ওভাবেই বসে রইল কিছু সময়। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়িনী গল্পের সিজন 2 থেকে পর্ব 56। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।